নমস্কার বন্ধুরা, সিজন স্পাইস চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ আমি এঁচোড়ের কালিয়া রান্নার রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। এঁচোড়ের রেসিপি আমাদের সকলেরই অত্যন্ত প্রিয়, আর এই রেসিপিটি আপনারা এর আগে বাড়িতে অনেকবার বানিয়েছেন। তবে আজ আমি কিভাবে এই এঁচোড় কালিয়া বানাই সেটাই আপনাদেরকে শেয়ার করে দেখাবো। ভিডিওটি না কেটে পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ করছি। আর যারা আমার চ্যানেলের নতুন বন্ধু তাদেরকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য অনুরোধ রইল। তো চলুন শুরু করা যাক আজকের এই দুর্দান্ত রেসিপিটি। আজকের এই রেসিপিটি বানানোর জন্য আমি এখানে 500 গ্রাম এঁচোড় নিয়ে নিয়েছি। এঁচোড়টিকে ভালো করে খোসা ছাড়িয়ে মাঝারি সাইজের টুকরো করে কেটে নিয়ে পরিষ্কার জলে ধুয়ে নিয়েছি। এখন এঁচোড়টিকে সিদ্ধ করে নিতে হবে। তার জন্য আমি একটা কুকারের মধ্যে এঁচোড়ের টুকরোগুলো নিয়ে নিয়েছি এবং দিয়ে দিয়েছি পরিমাণ মতো জল, আর দিয়েছি 1 চামচ হলুদ গুঁড়ো এবং 1 চামচ নুন। এখন কুকারের মুখটি বন্ধ করে গ্যাস ওভেনের উপর বসিয়ে দিচ্ছি। তারপর গ্যাস ওভেনটিকে অন করে 2 থেকে 3টে সিটি দিয়ে এঁচোড়টিকে প্রায় 80% সিদ্ধ করে নেব। এঁচোড়টা যতক্ষণ সিদ্ধ হচ্ছে এই সময়ে এই রেসিপির জন্য আমি একটা পেস্ট বানিয়ে নেব। আর এই পেস্টটি বানানোর জন্য আমি এখানে 3টি শুকনো লঙ্কা, 4টি এলাচ, 5টি লবঙ্গ, 1 টুকরো দারুচিনি, হাফ চামচ গোলমরিচ, 1 চামচ গোটা ধনিয়া ও 1 চামচ গোটা জিরাকে গরম জল দিয়ে 10 মিনিট ধরে ভিজিয়ে রেখেছি। এখন সমস্ত মশলাটাকে ভালো করে পেস্ট বানিয়ে নিতে হবে, আর তার জন্য আমি একটা শিলের মধ্যে সমস্ত ভেজানো মশলাটাকে নিয়ে নিয়েছি। এখন এটাকে আমি ভালো করে বেটে নিচ্ছি। আমি এখানে শিল ও নোড়ার সাহায্যে সমস্ত মশলাটাকে বেটে নিচ্ছি। আপনারা চাইলে এটা মিক্সিতেও বেটে নিতে পারেন, কোনো অসুবিধা হবে না, বা তার জন্য রান্নার টেস্টেরও কোনো পরিবর্তন হবে না। এঁচোড়টা সিদ্ধ হয়ে যাওয়ার পর আমি সেটাকে একটা ছিদ্রযুক্ত পাত্রে নামিয়ে রেখেছি। এরপর আমি একটা কড়াই বসিয়ে কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। 3টি মাঝারি সাইজের আলু আমি এখানে 1/8 করে কেটে নিয়েছি। সব আলু দেয়া হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদের গুঁড়ো এবং 1 চামচ নুন। নুন ও হলুদটাকে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে এবং আলুটাকে বেশ ভালো করে ভাজা করে নিতে হবে। মনে রাখবেন এই স্টেজে আলুটাকে প্রায় 80% কুক করে নিতে হবে, বাকি 20% মশলা কষানোর সময় কুক হয়ে যাবে। তো আলুটা ভালো করে ভাজা হয়ে গেছে। এখন আমি আলুটাকে অন্য একটি পাত্রে তুলে নেব। সব আলুগুলো তুলে নেওয়া হয়ে গেছে। এখন আমি এই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি 2টি তেজপাতা এবং একটু গোটা গরম মশলার ফোড়ন। ফোড়নটাকে একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। ফোড়নটা ভাজা হয়ে গেছে। এখন আমি এই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি পেঁয়াজের কুচি। 2টো বড় সাইজের পেঁয়াজকে আমি ভালো করে কুচিয়ে নিয়েছি। এখন সব পেঁয়াজটা দেওয়া হয়ে গেছে। পেঁয়াজটিকে খুব ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা ততক্ষণ ভাজতে হবে যতক্ষণ পর্যন্ত না এর কালারটা চেঞ্জ হয়। 1 থেকে 2 মিনিট পেঁয়াজটা নাড়াচাড়া করে ভাজার পর পেঁয়াজটার কালার একেবারেই চেঞ্জ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ রসুনের পেস্ট, তার সাথে দিচ্ছি 1 চামচ আদার পেস্ট। এখন আদা ও রসুনটাকে পেঁয়াজের সাথে ভালো করে ভেজে নিতে হবে। এটাকে ততক্ষণ ভাজতে হবে যতক্ষণ পর্যন্ত না এর কাঁচা গন্ধটা একেবারেই চলে যায়। এইভাবে 1 থেকে 2 মিনিট ভাজার পর আদা রসুনটা বেশ ভালো করে ভাজা হয়ে গেছে এবং এখন এর মধ্যে থেকে কাঁচা গন্ধটা একেবারেই চলে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটোর কুচি। একটি বড় সাইজের টমেটোকে আমি ভালো করে কুচিয়ে নিয়েছি। আমি এই রান্নায় টক দই ব্যবহার করব, তাই আমি এখানে একটি টমেটো নিয়েছি। আপনারা যদি টক দই ব্যবহার না করেন সেক্ষেত্রে টমেটোর পরিমাণটা আপনারা বাড়িয়ে নিতে পারেন, সেক্ষেত্রে কোনো রকম অসুবিধা হবে না। তবে টক দই দিলে এই রান্নার স্বাদটা অসাধারণ হয়। 2 থেকে 3 মিনিট ভালো করে ভাজার পর টমেটোগুলো একেবারেই গলে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মশলার পেস্ট। মশলার পেস্টটা দেওয়া হয়ে গেলে এখন এটিকে সমস্ত উপকরণের সাথে নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নিতে হবে। এখন মশলাটিকে 1 থেকে 2 মিনিট ভালো করে কষিয়ে নিতে হবে। আর যখন দেখবেন মশলার ধার থেকে তেল ছাড়তে শুরু করেছে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে এই রান্নার বাকি উপকরণগুলো। 1 থেকে 2 মিনিট আমি মশলাটিকে ভালো করে কষিয়ে নিয়েছি। এখন দেখুন মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। তো এখন আমি এই রান্নার বাকি উপকরণগুলো এর সাথে দিয়ে দেব। তো প্রথমেই দিয়ে দিচ্ছি 1 চামচ লঙ্কার গুঁড়ো, এরপর দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদের গুঁড়ো, আর দিচ্ছি স্বাদ মতো চিনি। এখন সমস্ত উপকরণকে 1 মিনিট ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। তো দেখুন 1 মিনিট নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নেওয়ার পর মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। তো এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু কাজুর পেস্ট। আমি এখানে 5টা কাজু বাদাম নিয়ে একটু জল দিয়ে ভালো করে পেস্ট করে রেখেছিলাম, সেই পেস্টটা এর মধ্যে দিয়ে দিয়েছি।
এখন এটিকে ভালো করে সমস্ত মশলার সাথে মিশিয়ে নেব এবং আরও 1 মিনিট একটু ভালো করে কষিয়ে নেব। তো এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। আমি এই রান্নায় এঁচড় সিদ্ধর সময় এবং আলু ভাজার সময় নুন দিয়েছি, তাই এখন আর বেশি পরিমাণে নুন লাগছে না। 1 চামচ নুন দিয়েছি, নুনটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। মশলাটা যাতে নিচের দিকে ধরে না যায় তার জন্য একটু অল্প পরিমাণে জল দিয়ে দিলাম। এখন জল দেওয়ার পর মশলাটিকে আরও কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেব। তো দেখুন মশলাটা বেশ ভালোভাবে ফুটতে শুরু করেছে, মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ টক দই। টক দইটা দেওয়ার সময় আপনারা গ্যাসের ফ্লেমটাকে একটু লো করে রাখবেন যাতে করে দইটা কেটে না যায়। তো দইটা দেওয়া হয়ে গেলে সমস্ত উপকরণের সাথে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। 1 মিনিট নাড়াচাড়া করলেই দইটা ভালো করে মেশানো হয়ে যাবে। এরপর যখন দেখবেন এটা ফুটতে শুরু করবে তখন এর মধ্যে দিয়ে দেবেন সিদ্ধ করা এঁচড়। আমি এখানে সিদ্ধ করা এঁচড়টা দিয়ে দিচ্ছি। এঁচড়টা দেওয়া হয়ে গেলে সমস্ত উপকরণের সাথে এটিকে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে এবং আরও 1 মিনিট ভালো করে কষে নিতে হবে যাতে এঁচড়ের মধ্যে সমস্ত মশলাটা ভালো করে মিশে যায়। এঁচড়টা দেওয়ার পর এটিকে 1 মিনিট ভালো করে সমস্ত মশলার সাথে আমি মিশিয়ে নিয়েছি। এখন দেখুন এঁচড়ের সাথে সমস্ত মশলা ভালো করে মিশে গেছে। ঠিক এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু। আলুটা দেওয়ার পরেও ঠিক একইভাবে সমস্ত উপকরণকে ভালো করে মিশিয়ে নিতে হবে। আলু এবং এঁচড়কে মশলার সাথে যত ভালো করে কষানো হবে তরকারির স্বাদটাও ততটাই ভালো হবে। তো এখন মশলাটা যাতে নিচের দিকে লেগে না যায় এর মধ্যে একটু অল্প পরিমাণে জল দিয়ে দিচ্ছি। জলটা দেওয়ার পর এটিকে আরও 1 মিনিট ভালো করে কষিয়ে নিতে হবে। সমস্ত উপকরণকে নাড়াচাড়া করে বেশ ভালো করে কষিয়ে নিতে হবে। তো বন্ধুরা আপনাদেরকেও ঠিক এইভাবে সমস্ত উপকরণকে কষিয়ে নিতে হবে যাতে করে আলু এবং এঁচড়ের মধ্যে ভালো করে সমস্ত উপকরণ মিশে যায়। আর যখন দেখবেন এটা ভালো করে ফুটতে শুরু করেছে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল। আপনারা আপনাদের পরিমাণ মতো জল দিয়ে দেবেন। আমি এখানে 300 ml এর মতন জল ব্যবহার করেছি। জলটা দেওয়া হয়ে গেছে, এখন সব উপকরণকে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। সমস্ত উপকরণকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি এখন একটা ঢাকনা দিয়ে দেবো এবং মিডিয়াম ফ্লেমে 5 থেকে 6 মিনিট ধরে ফুটিয়ে নেব। 5 মিনিট পর ঢাকনাটাকে খুলে দেখব। তো দেখুন এটা কত সুন্দরভাবে ফুটতে শুরু করেছে আর এর কালারটাও কত সুন্দর এসছে। তো বন্ধুরা এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ বিট নুন। বিট নুন দিলে এই তরকারির স্বাদটা অনেকটাই বেড়ে যাবে। বিট নুনটা মিশিয়ে নেওয়ার পর এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ গাওয়া ঘি। ঘিটা দেওয়া হয়ে গেলে এটিকে নাড়াচাড়া করে সমস্ত কালিয়ার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। তো ঘিটা ভালো করে মেশানো হয়ে গেছে, এখন আমি একটা আলু ভেঙে দেখিয়ে দেবো আপনাদেরকে যে আলুটা কীরকম সিদ্ধ হয়েছে। এখন একটি চামচের সাহায্যে আলুটাকে প্রেস করলেই দেখুন আলুটা একদম ভেঙে যাচ্ছে। তো আলুটা বুঝতেই পাচ্ছেন ভালো করে সিদ্ধ হয়ে গেছে। তো এখন এটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে আমি এটাকে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো যাতে করে সমস্ত কালিয়ার মধ্যে ঘিয়ের গন্ধটা ভালো করে মিশে যায়। 5 মিনিট পর দেখুন ঢাকনাটা খুলে দিয়েছি। এখন কালিয়ার কালারটা কত সুন্দর এসছে এবং কালিয়াটা কত সুন্দর দেখতে হয়েছে। তো আমার প্রিয় বন্ধুরা আজকের আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে বাড়িতে এইভাবে একবার ট্রাই করে দেখবেন। আশা করি বাড়ির সকলের ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করবেন, ভিডিওটি বন্ধুদের সাথে এবং আত্মীয় পরিজনদের সাথে বেশি করে শেয়ার করবেন। তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে আরেকটি নতুন পর্বে আরেকটি নতুন কোনো রেসিপি নিয়ে। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাড়ির সকলকে ভালো রাখবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে অনেক ধন্যবাদ।